ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। আগামী বছরেই 3 থেকে 5,000 কোটি টাকা দৈনিক লেনদেন হবে ঢাকার পুঁজিবাজারে। অর্থায়নের উৎস হিসাবে বন্ড আর ডেরিভেটিভস চালু হলে আরও বাড়বে লেনদেন। বিএসইসি চেয়ারম্যান এমন প্রত্যাশা করলেও বড় লেনদেন পরিচালনার প্রযুক্তিগত সামর্থ্যই নেই ঢাকা স্টক এক্সচেঞ্জের। সক্ষমতা বাড়াতে যুক্ত করা হচ্ছে নতুন প্রযুক্তি, আর এতে সময় লাগবে বলে জানিয়েছেন ডিএসসির পরিচালকরা। মেগা প্রকল্পের অর্থায়ন বা কোম্পানির মূলধন সংগ্রহ এখন সবই হচ্ছে ব্যাংক ঋণ বা বিদেশি উৎস থেকে। অচিরেই যার বিকল্প অর্থায়নের উৎস হবে বন্ড মার্কেট। পুঁজিবাজারে লেনদেনযোগ্য বন্ড বা ঋণ চুক্তিপত্র চালু হলেই ব্যাপক হারে বাড়বে লেনদেন। বন্ডের মাধ্যমে আমরা এরপরে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো করে ফেলতে পারবো। এখানে আরিচাতে নতুন কোনো পদ্মা ব্রিজও হয়, সেরকম একটা উদ্যোগেও আমরা দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত আছি। আগামী বছরের মধ্যে 3 থেকে 5,000 কোটির মধ্যে অবশ্যই ইনশাল্লাহ থাকবে। তবে বন্ড ডেরিভেটিভস যদি ঢুকে যায় তখন 5,000 কোটি তো কিছুই না। এখানে তো 1-2 লক্ষ কোটি টাকার এই ধরনের প্রোডাক্ট এখনই আছে বাজারে। কিন্তু এখনই লেনদেনের চাপ বাড়লে ট্রেডিং প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে জটিলতা। আরও বড় লেনদেন পরিচালনায় প্রযুক্তিগত সক্ষমতাই নেই ডিএসসির। আইটি যেটা ট্রেডিং প্ল্যাটফর্ম, ওএমএস যেটার মানে বেশি ট্রেডিং হলে মাঝে মাঝে সমস্যা দেখা দিছে, সেইটার ব্যাপারে কাজ চলতেছে। ফেব্রুয়ারি মার্চের মধ্যে সেই কাজটাও হয়ে যাবে। তার পরবর্তীতে যে কাজটা হবে, আমরা এই সিস্টেম থেকে বের হয়ে যাব। এই পিরিয়ডটা আমরা যে এক্সিস্টিং সিস্টেমে রান করতেছি সেইটারেও কিছুটা আপগ্রেড করা হবে। এখনও বন্ড ছেড়ে হাজার কোটি টাকার পুঁজি জোগাচ্ছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। এমন বন্ড ছোট ইউনিটে ডিএসসিতে লেনদেন শুরুর আগেই প্রস্তুত হতে হবে ট্রেডিং সিস্টেম। ঢাকা স্টক এক্সচেঞ্জের উপর আমরা খুবই চাপ রেখেছি, তবে ওনারা 2-3 মাস সময় চেয়েছেন। ওনাদের বেশ কিছু দুর্বলতা আমাদের ইন্সপেকশন টিম এবং আমাদের পরামর্শক টিম তাদেরকে দেখিয়ে দিয়েছে। তারা যদি প্রস্তুত হতে না পারে, তাদের ওয়েবসাইট বা তাদের বোর্ড যদি লোড নিতে না পারে, তাহলে আমাদের যে বড় বড় পরিকল্পনা কোনোটাই আমরা বাস্তবায়ন করতে পারবো না। আগে লেনদেন আশাব্যঞ্জক না থাকায় প্রযুক্তি সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগই করেনি ডিএসসি। এই সিস্টেমের মেয়াদ শেষ হয়ে যাবে 24 সালে। তার আগেই আমরা এখান থেকে বের হয়ে নতুন প্রযুক্তিতে আরও বড় আকারে যাতে মানে হিউজ ট্রেডিং করা যায় এবং সবগুলা মার্কেটে সামনে আনা যায়। আগে আমাদের মার্কেটের সাইজটা অনেক ছোট ছিল, সেই প্রেক্ষিতে ওই ধরনের বড় ইনভেস্টমেন্ট করা হয়নি। এখন কিন্তু একটা বড় হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। গেল মাসে 1,464 কোটি টাকারও বেশি দৈনিক গড় লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পুঁজিবাজারে লেনদেনে প্রযুক্তির সক্ষমতা বাড়বে কি, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা। কান্তি কুমার সাহা, আপনাকে দেখতে পাচ্ছি আশা করছি বড় পর্দায়, এবং স্বাগত টালিখাতায়। কান্তি কুমার সাহা, প্রতিবেদনে নিশ্চয়ই লক্ষ্য করছিলেন যে বিএসইসির যিনি চেয়ারম্যান তিনি প্রত্যাশা করছিলেন যে আগামী বছরের শুরু থেকে 3 থেকে 5,000 কোটি টাকার লেনদেন হবে ঢাকার পুঁজিবাজারে, কিন্তু সেই পরিমাণ লেনদেন করার মতো প্রাযুক্তিক সক্ষমতা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের নেই। সেটি ডিএসসির একজন পরিচালক স্বীকার করছিলেন বা বলছিলেন বিষয়টি। আসলে তো এত দিনেও কেন আসলে প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে এসে আমরা এই লেনদেনের যে সক্ষমতার, প্রযুক্তির যে দক্ষতা, সেখান থেকে কেন এখনো পিছিয়ে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ? অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই যে প্ল্যাটফর্ম যেটা রেডি হওয়ার কথা ছিল, যে আপনারা জানেন যে চাইনিজ যে ইনভেস্টর এলো ঢাকা স্টক এক্সচেঞ্জে, তাদের একটা কমিটমেন্ট ছিল যে তারা টেকনোলজিতে ইনভেস্ট করবে। তো এটা কয়েক বছর হয়ে গেছে, এর ভিতরে হয়ে গেলে ভালো হতো। কিন্তু আমরা জানি যে নতুন কমিশন আসার পরে থেকে ওনারা যে পলিসিগুলো নিয়েছেন, নট অনলি ওনারা যেটা বলছেন যেটা হচ্ছে ডেরিভেটিভস প্রোডাক্ট বা হেজিং, এগুলো ছাড়াও যে যদি যেসব রিফর্ম গুলো চলছে এবং অনগোয়িং আছে, রিসেন্টলি আপনি জানেন যে রিকমেন্ড করা হয়েছে যে লিস্টেড হলে ট্যাক্সের বেনিফিট আরো বেশি দেওয়া, ট্যাক্স রেটটা কমিয়ে দেওয়া ফর লিস্টেড কোম্পানি, সো দ্যাট এখানে কিন্তু অনেক কোম্পানি আসবে। প্লাস এই কোভিডের কারণে যে সমস্যাগুলো হয়েছে, অনেক বিজনেস সাফার করেছে, অনেকেই কিন্তু ইকুইটির জন্য মার্কেটে আসবে, ক্যাপিটাল মার্কেটে। কিন্তু সক্ষমতা যেটা এতদিন বাড়েনি, এটা নিয়ে এখন তো আর ডিসকাশন করার খুব একটা সুযোগ নেই, যে হয়ে গেলে খুব ভালো হতো। এবং এসিসি চেয়ারম্যান যেটা বলেছেন যে 5,000 কোটি বা তারও উপরে ট্রানজাকশন হবে, আমি আর একটু বেশি আশাবাদী এই জন্য যে যেহেতু এখন মানি মার্কেটে অনেক লিকুইডিটি আছে, সাপ্লাই আছে, এবং আপনি দেখবেন যে বেঞ্চমার্ক যেগুলো
ট্রেজারি বন্ড বিল এটার যে ইল্ড সেটা কমে যাচ্ছে, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কমে গেছে, এবং এনবিএফআই গুলোতেও রেট অফ ইন্টারেস্ট কমে যাচ্ছে, ডিমান্ড ফর মানি হ্যাজ রিডিউসড, সো ন্যাচারালি আরো মানি কিন্তু ফ্লোয়িং হবে টু ক্যাপিটাল মার্কেট। বাট নতুন প্রোডাক্ট এলে ডেফিনেটলি এটা মাল্টিপল আকারে বাড়বে। এখন যেটা জানুয়ারি মাসে আপনি বলছিলেন যে 1400 কোটি টাকা অ্যাভারেজে পার ডে ট্রানজাকশন হয়েছে, সেই ট্রানজাকশন ভলিউম আরো বাড়বে। সুতরাং এটা প্ল্যাটফর্মটা এটা খুব দুঃখজনক ঘটনা ঘটবে যদি ওই দিকেই ট্রানজাকশন ভলিউম ওভাবে বাড়তে থাকে আগামী কয়েক মাসের ভিতরে, অথচ আমাদের টেকনোলজি বা প্ল্যাটফর্ম এই লোডটা নিতে পারছে না। এর থেকে দুঃখের বিষয় আর কিছু থাকবে না। সুতরাং এখন উচিত প্রযুক্তিগত দক্ষতা খুব দ্রুত ঢাকা স্টক এক্সচেঞ্জ যেন অর্জন করতে পারে, সেজন্য কি কোনো বিশেষ পরামর্শ আপনার থাকবে কিনা? আর টেকনোলজির এটা ব্যাপারে তো বিশেষ কিছু আমার মনে হয় যে ফোকাস দিয়ে যেটা টার্গেট প্ল্যান করা আছে সেটা কত তাড়াতাড়ি আমরা ইনস্টল করতে পারি। কারণ এটা যদি না হয় তাহলে আমরা যতই প্রোডাক্ট আনি না কেন, যত বেশি নতুন কোম্পানি আইপিও তে আসুক না কেন, তাহলে কিন্তু ইনভেস্টররা এই টেকনিক্যাল কারণে যদি সাফার করে তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় হবে। জি অবশ্যই, মানে যেটির উপর ভিত্তি করে বিএসসিসি চেয়ারম্যান আশা করছেন যে বাজারে 3 থেকে 5,000 কোটি টাকা লেনদেন হবে, সেটি হচ্ছে বন্ড। আমরা দেখছি যে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এখনো কিন্তু বন্ড বাজারে ছাড়ছে, কিন্তু সেই বন্ডগুলোর ইউনিট হচ্ছে কোটি টাকার উপরে বা কোটি টাকার। তো সেক্ষেত্রে সেই বন্ড আসলে ব্যক্তি বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী তাদের আয়ত্তের বাইরে থেকে যাচ্ছে। সাধারণ মানুষ বা সাধারণ বিনিয়োগকারী বা ব্যক্তি বিনিয়োগকারীরা কবে আসলে ছোট আকারের বন্ড মার্কেটে পাবেন বলে মনে হয়? আচ্ছা, এখানে এটা একটা ভেরি সিম্পল টেকনিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে যে আমি বন্ড যখন ফিচারটা তৈরি করি, স্ট্রাকচারটা করি, তখন আমি যদি ছোট ইনভেস্টরদের কথা মাথায় রেখে এটা করি তাহলেই সম্ভব। এটা খুব কঠিন কিছু না, যারা ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে তারাই এটা করতে পারে, নাথিং রং উইথ দ্যাট। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের দেশে অন্যান্য ক্ষেত্রেও যেটা আমরা দেখেছি যে আমরা একটা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম, আমরা একটা সক্ষমতা তৈরি করব বন্ড মার্কেটের জন্য বলেন, ওভারঅল ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের জন্য, কিন্তু ওই জায়গাটা মাথায় কিন্তু শুধু ওই 2-3 বছর বা 4 বছর মাথায় রেখে কাজটা করলে হবে না। যেমন আমি এর আগের ঢাকা স্টক এক্সচেঞ্জের এই বিষয়ে কথা বলছিলাম, উনি চায়নাতে গিয়ে দেখে এসছেন, চায়নাতে ওদের অনলাইনে রেগুলেটরের কাছ থেকে 130টার মতো রিপোর্ট অটো জেনারেট হয়, যেসব কোম্পানিগুলো, ব্রোকারেজ গুলো, হাউস থেকে ট্রেডিং গুলো হয়। তো আমাদের মনে হয় ওই রকম সক্ষম করতে হবে। এখন আমরা আগামী 3 বছরের জন্য একটা করব, ইনভেস্টমেন্ট করব, আবার 3 বছর পরে একটা প্রবলেম হবে, এরকম মানে স্বল্প মেয়াদি যেন না হয়। এখন যদি করতে হয় তাহলে এমন ভাবে ইনভেস্ট করতে হবে এখানে টেকনোলজিতে, যাতে আগামী 10 বছরের অ্যাটলিস্ট আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো ফুলফিল করে। কারণ এই মার্কেটে কি হবে 20 বছর ভিজুয়ালাইজ করা হতো ভেরি ডিফিকাল্ট এখনো। কারণ আপনি দেখবেন যে একটা দুটো একটা যদি আপনার প্রোডাক্ট চলে আসে, ডেরিভেটিভ প্রোডাক্ট আসে, এটার কারণে যে কত হাজার কোটি টাকার ভলিউম হবে এটা একবার না হওয়া পর্যন্ত পিপল ডোন্ট বিলিভ অলসো। বাট আমরা অন্যান্য ইকোনমি থেকে শিখতে পারি যে ওখানে ইন্ট্রোডিউস হয়েছে, তারপরে কত সময় লেগেছে মার্কেটের গ্রোথ হতে। সুতরাং আমরা যেন 3 মাস পরে বা 6 মাস পরে না শুনি যে এটা আগামী 1-2 বছর পর্যন্ত এটা ক্যাপাবিলিটি থাকবে। জি কার্তিক কুমার সাহা, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরাও তেমনটাই প্রত্যাশা করি বন্ড এবং ডেরিভেটিভসের মার্কেট যেন খুব দ্রুতই চালু হয় ঢাকার পুঁজিবাজারে। ধন্যবাদ আবারও আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আলোচনা যুক্ত ছিলেন লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা। এবারে দেখে নিচ্ছি ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস সকালে দেখছিলাম যে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়েই লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে, এখনও ঠিক তাই 70 পয়েন্টের মতো কমেছে ঢাকার পুঁজিবাজারে। আজকে প্রথম কার্যদিবসে ডিএসসি এক্স যেটি প্রধান সূচক সেটি 5,577 পয়েন্টে ঠিক এই মুহূর্তে অবস্থান করছে। ডিএসসি এস যেটি সূচক সেখানে 12 পয়েন্টের বেশি কমেছে, অবস্থান করছে 1,249 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 যেটি বাছাই সূচক সেখানেও 42 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে এই মুহূর্তে 2,131 পয়েন্টে। ঢাকার পুঁজিবাজারে সূচকের পতনের সঙ্গে সঙ্গে লেনদেনের পরিমাণও আজকে বেশ কম, 398 কোটি 79 লাখ টাকার কিছু বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে। খুব স্বাভাবিকভাবেই অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর কমেছে। 175টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর কমেছে, বেড়েছে 73টির, অপরিবর্তিত রয়েছে 89টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা সেটি এবার এক নজর দেখে নিচ্ছি। টপ 20 তালিকা বলছে বেক্সিমকো রয়েছে তালিকার প্রথম অবস্থানে 79 টাকা 80 পয়সায় ঠিক এই মুহূর্তে হাতবদল হচ্ছে, যেটি সবশেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল 82 টাকা 70 পয়সায়। ব্যাট বিসি 1,631 টাকায় লেনদেন হচ্ছে ঠিক এই মুহূর্তে, যেটি শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,698 টাকা 60 পয়সায়। রবি টেলিকম অপারেটর 3 নম্বরে রয়েছে
ঢাকার পুঁজিবাজারের টপ 20-তে। ঠিক এই মুহূর্তে যেটি আগের কার্যদিবসের চেয়ে এখনও পর্যন্ত 2 টাকার মতো কম দামে লেনদেন হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। লঙ্কা বাংলা ফাইন্যান্স লেনদেন হচ্ছে 38 টাকা 80 পয়সায়। এরপর দেখতে পাচ্ছি মীর আক্তার, এটি নতুন এসেছে বাজারে গত সপ্তাহেই, সেটি লেনদেন হচ্ছে এই মুহূর্তে 83 টাকা 50 পয়সায়। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবরাখবর এই মুহূর্তে আমার কাছে। চলে যাচ্ছি পরের খবরে। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় 13 কোটি ডোজ টিকা প্রয়োগের মধ্যে প্রায় 70% পেয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীনের নাগরিকরা। টিকা প্রাপ্তির এই অসমতায় বৈশ্বিক অর্থনীতিতে $9.2 ট্রিলিয়ন বেশি ক্ষতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের ভ্যাকসিন ট্র্যাকারের সবশেষ তথ্য বলছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি 4.5 কোটি মানুষ টিকা পেয়েছেন। চীনের 3 কোটি এবং যুক্তরাজ্যে 1.5 কোটির বেশি নাগরিক করোনার টিকা পেয়েছেন। বর্তমানে বিশ্বের 73টি দেশে কম বেশি টিকা দেওয়ার কাজ চলছে। এতে করে টিকা কর্মসূচি থেকে বাদ রয়েছে প্রায় 120টি দেশ। করোনার টিকা প্রয়োগে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে উন্নয়নশীল এবং উদীয়মান দেশগুলো। মধ্য এশিয়ার এবং মধ্য আমেরিকার অনেক দেশে টিকা কার্যক্রমই শুরু হয়নি, শুরু হলেও ধীর গতিতে চলছে। আফ্রিকায় কেবল মিশর, মরক্কো এবং গিনিতে একটি করে টিকা প্রয়োগ শুরু হয়েছে। টিকা কার্যক্রমের এমন অসম অবস্থা বিবেচনায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, টিকা কার্যক্রম জোরালো করতে না পারলে বিশ্বব্যাংকের 4% অনুমানের চেয়েও কমে যেতে পারে। বিরতির পর ফিরছি আবারও টালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে টালিখাতায়। করোনার কারণে দেরি হলেও আশা করা হচ্ছে এবারে বাণিজ্য মেলা হবে। আর এবার থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে। চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন এমন তথ্য। মন্ত্রী জানিয়েছেন, পূর্বাচলের ভেন্যুতে শুধু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নয়, ওই স্থানে সারা বছর ধরেই নানা প্রদর্শনী এবং অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বছরের মাঝামাঝি সময়ে 1 মাসব্যাপী বাণিজ্য মেলা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে 773 কোটি টাকা খরচে চীনের সহায়তায় রাজধানীর পূর্বাচলে স্থায়ী প্রদর্শনী ভেন্যু সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানী ধানমন্ডিতে রাপা প্লাজায় লুটের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এতে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে প্রায় 500 ভরি স্বর্ণ এবং 2 লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি আরও 2টি পোশাকের দোকানের মালামালও চুরি হয়েছে। টয়লেটের জানালা ভেঙে মার্কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে জড়িতরা পেশাদার লোক বলে ধারণা করছে পুলিশ। ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, মার্কেট ম্যানেজমেন্ট এবং নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত। এই মুহূর্তে আরো বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ ধানমন্ডির রাপা প্লাজা থেকে। সোহাগ, গহনা উদ্ধারের ব্যাপারে পুলিশ কি বলছে এবং সেই সঙ্গে জানাবেন যে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করেছে কিনা পুলিশ? জানেন যে রাতে আসলে এই ঘটনাটি ঘটেছে। রাত 3টার পরই সিসিটিভির ফুটেজে যে দৃশ্য দেখা গেছে এবং চোররা যখন এই স্বর্ণের দোকানের ভেতর থেকে স্বর্ণ চুরি করছিল তখন 3টা থেকে 4টা ছিল এই রাতের সময়। এবং সকালে আসলে যখন মার্কেট খোলার পূর্ব প্রস্তুতি ছিল তখন আসলে সিকিউরিটির যারা ছিলেন বা অন্যান্য যারা ছিলেন তারা আসলে এটি জানতে পারেন এবং সেখান থেকে থানা পুলিশ এবং মালিকপক্ষ তারা জানতে পারেন। মালিকপক্ষ দাবি করেছেন, তাদের যেটি দাবি এখন পর্যন্ত, যে তাদের এখান থেকে প্রায় 500 ভরি স্বর্ণালঙ্কার এখান থেকে খোয়া গেছে এবং কিছু টাকাও তাদের এখান থেকে গেছে। এর পাশাপাশি কিন্তু এখান থেকে আরও 3টি কাপড়ের দোকানেও চুরির ঘটনা ঘটেছে। যদিও সেখান থেকে মালামাল খোয়া যাওয়ার তথ্য নেই, সেখান থেকে কিছু টাকা খোয়া যাওয়ার তথ্য রয়েছে। আপনি দেখছেন যে সিআইডির ক্রাইম সিন কিন্তু সংগ্রহ চলছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ আগে এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এবং তারা বলছেন যে সিসিটিভির ফুটেজ যেহেতু পাওয়া
পাওয়া গেছে, সেক্ষেত্রে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তারা ধরতে সক্ষম হবেন অল্প সময়ের মধ্যে। তবে এখন পর্যন্ত মার্কেটের যারা নিরাপত্তার স্বার্থে যারা দায়িত্বে থাকেন এরকম দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এবং পুলিশের যে ভাষ্য তাতে তারা বলছেন যে তালাগুলো ভেঙে মূলত তারা এই মার্কেটের ভিতর প্রবেশ করেন, এবং বাইরের যে সিসিটিভিগুলো ছিল বারান্দার সেগুলো কিন্তু মোটামুটিভাবে বেশিরভাগ সিসিটিভিতেই টেপ লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছিল যাতে তাদের চেহারা দেখতে পাওয়া না যায়। তবে দোকান খুলে যখন দোকানের ভেতরে প্রবেশ করেছেন সেখানের সিসিটিভিতে মূলত আসলে ধরা পড়েছে যে চোররা সেখানে ছিলেন। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত তদন্ত একেবারে প্রথম ধাপের যে কার্যক্রম সেটি এখনো চলছে। পুলিশ বলছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শীঘ্রই গ্রেপ্তারের চেষ্টা রয়েছে তাদের। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল সোহাগ। চলে যাচ্ছি পরের খবরে। ব্যবসায়ীদের ঋণ পরিশোধে বাড়তি সুবিধা চায় ব্যাংক মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। 1 টাকাও ডাউন পেমেন্ট না দিয়ে সব চলমান ঋণ 3 বছর মেয়াদে পুনঃতফসিলের সুযোগ চেয়েছেন তারা। আর বিদ্যমান মেয়াদি ঋণ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংক বাড়তি যে 2 বছর সময় দিয়েছে সেটি 3 বছর করার প্রস্তাব করা হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়ে এমন দাবি করেছে বিএবি। গত 31শে জানুয়ারি এক সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ঋণ পরিশোধ না করেও খেলাপি মুক্ত থাকার সুবিধা আর বাড়ানো হবে না। এই সার্কুলারের সংশোধনের দাবি করেছে বিএবি। সাধারণ বীমা কোম্পানির বীমা পলিসির উপর 15% এজেন্ট কমিশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রা। আগামী 1 মার্চ থেকে এই স্থগিত নির্দেশ কার্যকর করা হবে। ইড্রা জানিয়েছে, বীমা খাতে শৃঙ্খলা আনার স্বার্থে বীমা আইনের ধারা অনুযায়ী বীমা এজেন্ট নিয়োগ এবং নিবন্ধন প্রবিধিমালা গ্যাজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত সাধারণ বীমা খাতে এজেন্ট কমিশন দেয়া বন্ধ থাকবে। এর আগে 2012 সালে সাধারণ বীমা কোম্পানিগুলোকে বীমা পলিসি বিক্রির বিপরীতে এজেন্টদের 15% বেশি কমিশন না দেওয়ার নির্দেশনা দেয় ইড্রা। এই নির্দেশনা দেওয়ার প্রায় 7 বছর পর সাধারণ বীমা কোম্পানিগুলো সেটি বাস্তবায়ন শুরু করে। তবে অভিযোগ রয়েছে যে 15% কমিশন এজেন্টদের জন্য নির্ধারিত থাকলেও কোম্পানিগুলো মূলত এটি গ্রাহকদেরকেই দিত। এতে এই খাতের কোম্পানিগুলোর মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছিল। কর্মসংস্থান বৃদ্ধির হার কমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে দেশটিতে মাত্র 49,000 কর্মসংস্থান হয়েছে। খুচরা দোকান, রেস্তোরাঁ, ক্যাসিনো, হোটেল এসব খাতেই মূলত চাকরি বেশি হারিয়েছে। বেকারত্বের হার দাঁড়িয়েছে 6.3%। মহামারী করোনা শুরুর আগের সময়ের চেয়ে কর্মসংস্থান এখনও 10 লাখেরও কম। পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে যেই হারে কর্মসংস্থান হয়েছে সেই হারে চলতে থাকলে মার্কিন শ্রমবাজারের আগের অবস্থায় ফেরত যেতে 17 বছর পর্যন্ত সময় লেগে যাবে। ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।